থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আজকে আমরা ক্লাস 11 পদার্থবিদ্যার একটি নতুন এবং সহজ অধ্যায় শব্দ অর্থাৎ সাউন্ড নিয়ে আলোচনা করব। তো শব্দের প্রাথমিক কিছু ধারণা, শব্দের যে গতিবেগ বায়ুমাধ্যম বা গ্যাসীয় মাধ্যমে, সেই গতিবেগ সংক্রান্ত নিউটনের যে ফর্মুলা এবং ল্যাপ্লাসের যে সংশোধিত রূপ গতিবেগ সংক্রান্ত, সেগুলি আলোচনা করব ডিটেলসে। তাছাড়া শব্দের গতিবেগের উপর যে বিভিন্ন প্রভাব রয়েছে, তাপমাত্রার প্রভাব, ঘনত্বের প্রভাব, আর্দ্রতার প্রভাব, চাপের প্রভাব, এগুলি নিয়ে ডিটেলস আলোচনা করব। তো শব্দ বা সাউন্ড আসলে কি? এই যে আমি কথাগুলি বলছি, তোমরা যা শুনতে পাচ্ছ সেগুলি হচ্ছে শব্দ। বাঁশি বাজছে, ড্রাম বাজছে, করতাল বাজছে, মাইক বাজছে, মানুষ কথা বলছে, পাখির কিচিরমিচির আওয়াজ, নদীর স্রোতের কলকলা আওয়াজ, সবই শব্দ। তো শব্দ প্রকৃতপক্ষে এক প্রকার শক্তি। শব্দ কি? শব্দ এক প্রকার শক্তি, যা বস্তুর কম্পনের ফলে উৎপন্ন হয়। কম্পন ছাড়া শব্দ তৈরি হতে পারে না, এবং শব্দ তৈরি হওয়ার পরে জড় মাধ্যমের মধ্য দিয়ে এগিয়ে চলে। জড় মাধ্যম যদি না থাকে, যার মধ্য দিয়ে যায় তাকেই তো মাধ্যম বলি। তো জড় মাধ্যমের মধ্য দিয়ে শব্দ এগিয়ে চলে অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসাবে। যদি মাধ্যম না থাকে, অর্থাৎ শূন্য মাধ্যম, শূন্যস্থানের মধ্য দিয়ে শব্দ যেতে পারে না। এবং সেই কারণেই তো চন্দ্রে বা সূর্যে যে বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণের আওয়াজ আমরা পৃথিবীতে শুনতে পাই না। তার কারণ চন্দ্র, সূর্য আর পৃথিবীর মাঝখানে, চন্দ্র থেকে পৃথিবী বা সূর্য থেকে পৃথিবীর মাঝখানে অনেকটা জায়গায় শূন্য মাধ্যম, কিচ্ছু নেই। খানিকটা বায়ুমণ্ডল রয়েছে পৃথিবীর চারপাশে, কিন্তু তারপরে শূন্য মাধ্যম। আর শব্দ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না। শব্দের বিস্তারের জন্য জড় মাধ্যম আবশ্যিক, এবং শব্দ উৎপন্নের জন্য কম্পন আবশ্যিক। শব্দের উৎসকে শনক বলা হয়। শব্দের উৎসকে কি বলা হয়? শনক। আচ্ছা, শব্দ কাকে বলে, তার সংজ্ঞাটা কীরূপ? তাহলে বলতে হবে কম্পনশীল কোনো বস্তু থেকে, কম্পনশীল, কম্পন লাগবেই যেহেতু, কম্পনশীল কোনো বস্তু থেকে উৎপন্ন যে শক্তি কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গের আকারে প্রবাহিত হয়ে আমাদের কর্ণে প্রবেশ করে আর মস্তিষ্কে এক বিশেষ অনুভূতি জাগায়, শ্রবণের অনুভূতি জাগায়, সেই শক্তিই হচ্ছে শব্দ। তাহলে প্রথমে আমরা শব্দের সংজ্ঞাটা লিখব। আর শব্দের উৎসকে কি বলে? সোর্স অফ সাউন্ডকে কি বলা হয়? শনক। শব্দের উৎসকে শনক বলে। আর শব্দ সম্পর্কে যে দুটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হচ্ছে কম্পন ছাড়া শব্দ উৎপন্ন হতে পারে না। কম্পন লাগবেই, কম্পন ছাড়া শব্দ উৎপন্ন হতে পারে না। 2 নম্বর, জড় মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করতে পারে না।
তাহলে শব্দ উৎপন্ন করার জন্য কম্পন অবশ্যই দরকার। কম্পন ছাড়া শব্দ তৈরি হতে পারে না, আর কম্পন হলেই শব্দ তৈরি হবে, তাই কি? তাহলে এই যে আঙুলটা কাঁপছে আমার, কই শব্দ তৈরি হচ্ছে? হচ্ছে কি? উত্তর হচ্ছে আসলে শব্দ তৈরি হচ্ছে, কিন্তু সব কম্পাঙ্কের শব্দ আমরা মানুষেরা শুনতে পাই না। যেমন পাখি ওড়ার আওয়াজ আমরা শুনতে পাই না, আঙুলটা কাঁপছে এই কম্পনের আওয়াজ শব্দ আমরা শুনতে পাই না। পাখি ওড়ার আওয়াজ শুনতে পাই না, কিন্তু কানের পাশে যখন মশা ওড়ে, মশার সেই ভনভন আওয়াজ আমরা ঠিক শুনতে পাই। তাহলে কিছু শব্দ শোনা যায়, কিছু শব্দ শোনা যায় না। আসলে আমাদের যে কর্ণ রয়েছে, শব্দ শোনার একটা সামর্থ্য রয়েছে। নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দই আমরা উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি। প্রকৃতপক্ষে 20 হার্জ থেকে সেকেন্ডে 20 বার কম্পন, শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জ হলে, শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে হলে সেই শব্দই শুধুমাত্র আমরা শুনতে পাই, আমরা বুঝতে পারি। শ্রবণ অনুভূতির সৃষ্টি হয় আমাদের কর্ণ দ্বারা, কানের মাধ্যমে। কোন শব্দ? যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20 থেকে 20,000 হার্জ, সেই শব্দই শুধুমাত্র আমরা শুনতে পাই, যে শব্দকে বলা হয় শ্রুতিগোচর শব্দ। শ্রুতিগোচর শব্দ, অডিবল সাউন্ড যেটা। যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কত? 20 হার্জ থেকে 20,000 হার্জ। যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জ, সেই শব্দই আমরা শুধুমাত্র শুনতে পাই। এই শব্দকে শ্রুতিগোচর শব্দ বলে। এই শব্দকে শ্রুতিগোচর শব্দ বলে। আর 20 হার্জের কম, 20,000 হার্জের বেশি কম্পাঙ্কযুক্ত শব্দ আমরা শুনতে পাই না। তাদেরকে কি বলে? 20 হার্জের সেকেন্ডে 20 বার কাঁপবে, তার থেকেও কম। যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20 হার্জের কম, সেই কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই না। আমাদের কানের ক্ষমতা নেই, সামর্থ্য নেই 20 হার্জের, 20 হার্জ মানে কি? সেকেন্ডে 20 বার কাঁপছে, তার জন্য যে শব্দ তৈরি হয়, সেই 20 হার্জের কম কম্পাঙ্কের শব্দ, 20 হার্জের কম কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই না। তাকে বলা হয় শব্দে তর শব্দ। কি শব্দ? শব্দেতর শব্দ। ইংরেজিতে বলে ইনফ্রাসনিক সাউন্ড বা সাবসনিক সাউন্ড। কোনটাকে বলছে? যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20 হার্জের কম,
যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20 হার্জের কম সেই শব্দকে আমরা শুনতে পাই না। এই যে আঙুলটা কাঁপছে, সেকেন্ডে 20 বার এর বেশি হচ্ছে না, 20 বারের কম হচ্ছে, তাই এর আওয়াজ আমরা শুনতে পাচ্ছি না। কিন্তু কম্পাঙ্ক যদি 20 হার্জের বেশি হতো, 20,000 হার্জের কম, 20 হার্জের বেশি, 20 থেকে 20,000 হার্জ, 20 থেকে 20,000 হার্জের মধ্যে যদি কম্পাঙ্ক হতো, এখান থেকে উৎপন্ন আওয়াজ আমরা শুনতে পেতাম। কিন্তু সেকেন্ডে 20 বারের কম, তাই শোনা যাচ্ছে না। তাহলে এখান থেকে কি শব্দ তৈরি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি না পাচ্ছি না। এই শব্দের নাম কি? শব্দেতর শব্দ, ইনফ্রাসনিক সাউন্ড বা সাবসনিক সাউন্ড। তো আমরা শুনতে পাচ্ছি না, কেউ কি শুনতে পাই? হ্যাঁ শুনতে পাই। কে শুনতে পাই? কুকুর, বিড়াল, এরা এই শব্দটা শুনতে পায়, কিন্তু মানুষ শুনতে পায় না। তাই যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20 হার্জের কম, সেই শব্দকে আমরা শুনতে পাই না, একে শব্দেতর শব্দ বলে। উদাহরণ বলতে ভূমিকম্পের শব্দ বলা যায়। ভূমিকম্প যে হয় সেটা তো একটা কম্পন। ভূমিকম্পের শব্দ আমরা শুনতে পাই না, কিন্তু কুকুর, বিড়াল এরা শুনতে পায়। কেন? কম্পাঙ্ক 20 হার্জের কম, মানুষের কানের ক্ষমতা নেই, সামর্থ্য নেই সেই শব্দ শোনার। তাহলে কে কে শুনতে পায়? কুকুর, বিড়াল এই শব্দ শুনতে পাই। এরপরে যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি, তাকে বলা হয় শ্রবণোত্তর শব্দ বা শব্দোত্তর শব্দ। আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসনিক সাউন্ড বা সংক্ষেপে আল্ট্রাসাউন্ড বললেও হয়, আল্ট্রাসনিক সাউন্ড। এর কম্পাঙ্ক কত? যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি, সেই শব্দ আমরা শুনতে পাই না, একে শব্দোত্তর শব্দ বা শ্রবণোত্তর শব্দ বলে। প্রাথমিকভাবে মনে হতে পারে কম্পাঙ্ক বেশি মানে শব্দটা আরও ভয়ঙ্কর হবে, আমরা শুনতে পাবো। তা নয়, আমাদের কানের ক্ষমতা ওই 20 থেকে 20,000 হার্জের মধ্যে উৎপন্ন শব্দ। যে শব্দের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জ, সেই কম্পাঙ্কযুক্ত শব্দই আমরা শুনতে পাই, শ্রুতিগোচর শব্দ যাকে বলি। 20 হার্জের কম হলে আমরা শুনতে পাবো না, 20,000 হার্জের বেশি হলেও আমরা শুনতে পাবো না। চামচিকা, বাদুর, তিমি, এরা এই 20,000 হার্জের বেশি কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে। বাদুর, তিমি এরা, এবং শুনতেও পায়। তাহলে তৈরি করতে পারে এবং শুনতে পায় কারা? বাদুর, তিমি এই শব্দ তৈরি করে ও শুনতে পায়। বাদুর, হাউসব্যাট, রাত্রিবেলা দেখতে পায় না আসলে। শিকারের খোঁজে যখন বার হয় কিভাবে ওড়ে? চোখে দেখে না। এই আল্ট্রাসনিক সাউন্ড
শ্রবণোত্তর শব্দ এরা মুখ দিয়ে তৈরি করে এবং তার প্রতিফলনের উপর বিচার করে তারা পথ নির্ণয় করতে পারে যে কোন দিকে বাধা আছে, কোন দিকে বাধা নেই, কোন দিকে যাওয়া যাবে, কোন দিকে যাওয়া যাবে না, বা শিকার কোথায় রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো শব্দোত্তর বা শ্রবণোত্তর শব্দ বিভিন্ন কাজেও লাগে। আল্ট্রাসনিক সাউন্ড বিভিন্ন কাজে লাগে। বিভিন্ন কাজে বলতে যেমন চিকিৎসা বিজ্ঞানে আমরা প্রত্যেকেই ইউএসজির নাম জানি। ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি কী কাজে লাগে? আমাদের কিডনি, লিভার, গলব্লাডার এগুলোতে যদি টিউমার হয়, পাথর হয়, অথবা মাতৃগর্ভে যে ভ্রূণ থাকে সেই ভ্রূণের চিত্র বা ভ্রূণের অবস্থান সেগুলো ইউএসজির মাধ্যমে জানা যায়। তো ইউএসজি কোন সাউন্ডের উপর ভিত্তি করে? আল্ট্রাসনিক সাউন্ড। শ্রবণোত্তর শব্দকে কাজে লাগিয়ে ইউএসজি করা হয়। তাছাড়া পানীয় জল, দুধ, খাদ্যবস্তু জীবাণুমুক্ত করার জন্য এই শ্রবণোত্তর শব্দ ব্যবহার করা হয়। তাছাড়া সোনার, SONAR, সোনার সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং একটা বিশেষ যন্ত্র যেখানে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কি করা হয়? সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। জলে ডুবন্ত পাহাড়ের খোঁজ পাওয়া যায়। জাহাজের ধ্বংসাবশেষ বা ডুবন্ত জাহাজ রয়েছে কিনা, সাবমেরিন রয়েছে কিনা, সেটিও জানা যায় এই সোনারের মাধ্যমে। সোনার বলতে এই আল্ট্রাসনিক সাউন্ড, শব্দোত্তর শব্দের ব্যবহার করা হয় এই যন্ত্রে। শব্দের প্রতিফলনকে কাজে লাগিয়ে সব কিছু জানা যায়। তাছাড়া শ্রবণোত্তর শব্দ আর কি কাজে লাগে? ময়লা জামা কাপড় পরিষ্কার করার কাজেও লাগে। আর কি কাজে লাগে? ওই যে বললাম যে বাদুড়, চামচিকে, তিমি, এরা এই শব্দের শ্রবণোত্তর শব্দ তৈরি করে এবং শুনে পথ নিয়ন্ত্রণ করতে পারে, তাদের গতিপথ নিয়ন্ত্রণ করে। তাছাড়া সমুদ্রের তলায় মাছের ঝাঁক, তার অবস্থান নির্ণয় করার জন্য এই শব্দোত্তর শব্দ ব্যবহার করা হয়। শব্দ প্রবাহিত হওয়ার জন্য বা শব্দের বিস্তার লাভের জন্য জড়মাধ্যম আবশ্যিক। জড়মাধ্যম প্রধানত 3 প্রকার হতে পারে: কঠিন মাধ্যম, তরল মাধ্যম এবং গ্যাসীয় মাধ্যম। তো শব্দের গতিবেগ কোন মাধ্যমে সর্বাধিক? শব্দের গতিবেগ সর্বাধিক হচ্ছে কঠিন মাধ্যমে। সলিড মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক। তার থেকে নেক্সট হচ্ছে লিকুইড, মানে তরল মাধ্যমে তারপরে শব্দের গতিবেগ। তার থেকে কম হচ্ছে গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ। যার ঘনত্ব যত বেশি তার মধ্যে শব্দের গতিবেগ তত বেশি। তাই কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক, তারপরে তরল মাধ্যমে, তারপরে গ্যাসীয় মাধ্যমে। ঘনত্ব কমতে যায়, শব্দের গতিবেগও কমতে যায়। এবং শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ শূন্য। শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ শূন্য। তো সলিড মাধ্যম তো বহু রয়েছে, ইট, কাঠ, পাথর, লোহা, তামা, টিন। সলিডের মধ্যে সব সলিডে কি একই গতিবেগ? না, তা নয়। কোন কঠিন পদার্থে শব্দের গতিবেগ সর্বোচ্চ? উত্তর হলো স্টিল বা ইস্পাত। সলিডের মধ্যে ইস্পাতের মধ্যে শব্দের গতিবেগ, ইস্পাতে
শব্দের গতিবেগ সর্বোচ্চ। ইস্পাতে শব্দের গতিবেগ সর্বোচ্চ। শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টির মাধ্যমে বিস্তার লাভ করে। এই যে আমি কথা বলছি, আমার শব্দ শক্তি তরঙ্গের আকারে এই ক্যামেরাতে গিয়ে রিসিভারে গিয়ে পৌঁছাচ্ছে, তোমরা যেটা শুনতে পাচ্ছ। তো কিভাবে যাচ্ছে? এখানে কি মাধ্যম রয়েছে? বায়ু মাধ্যম বা গ্যাসীয় মাধ্যম। বায়ু মাধ্যম বা গ্যাসীয় মাধ্যমের সংকোচন প্রসারণের মাধ্যমে এই বায়ু মাধ্যম বা গ্যাসীয় মাধ্যমকে আমরা সমান্তরালভাবে সমান বেধের কয়েকটি স্তরে কল্পনা করতে পারি। বাস্তবে গ্যাসীয় অণুপরমাণু রয়েছে, কিন্তু কল্পনা করা যায় বিভিন্ন স্তরে, সমান বেধের সমান্তরাল কয়েকটি স্তরে ভাগ করা যেতে পারে এই বায়ু মাধ্যমকে। তাই আমি যখন আওয়াজ করছি, আমার শব্দ শক্তি তার সামনের বায়ু স্তরকে ধাক্কা দিচ্ছে, কম্পিত করছে। সে আবার পাশের জনকে ধাক্কা দিচ্ছে। তাতে কি হয়? কিছু অংশে স্তরগুলি পাশাপাশি চলে আসে, ঘনত্ব বেড়ে যায়, প্রেসার বেড়ে যায়, এমনকি উষ্ণতা বেড়ে যায়, যাকে বলা হয় ঘনীভবন, কম্প্রেশন। আর পাশের স্তরে তনুভবন, রেয়ারফেকশন। তনুভবন যেখানে ঘনত্ব কম, প্রেসার কম, উষ্ণতা কম। তাই ঘনীভবন তনুভবনের মাধ্যমে, আচ্ছা ঘনীভবনটা কিছুক্ষণ পরে তনুভবন হয়ে যাবে, কম্প্রেশনটা রেয়ারফেকশন হয়ে যায়। যেখানে চাপ, ঘনত্ব, উষ্ণতা বেশি ছিল, কিছুক্ষণ পরেই কমে যায়। কেন? কারণ এই যে স্তরের বিভিন্ন কণাগুলি রয়েছে বা স্তরগুলি রয়েছে, তাদের ইলাস্টিসিটি প্রপার্টির জন্য আমার শব্দ শক্তি তাদেরকে কম্প্রেসড করেছে। কিন্তু যখনই আমার কিছুক্ষণের জন্য স্টপ হলো, তারা আবার ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতার গুণে আগের মতন জায়গায় ফিরে আসে। আগের জায়গায় ফিরে আসতে গিয়ে এই সামনের স্তরটি পাশের স্তরকে ধাক্কা দেয়, তারা আবার কম্প্রেসড হয়। আবার কিছুক্ষণ পরে ইলাস্টিক প্রপার্টির জন্য, স্থিতিস্থাপকতার জন্য তারা পূর্বের অবস্থায় ফিরে যেতে চায়, তাতে নেক্সট আবার পাশের জনকে ধাক্কা দেয়। এইভাবে ঘনীভবন তনুভবনের মাধ্যমে শব্দ শক্তি মাধ্যম দিয়ে বিস্তার লাভ করে এগিয়ে চলে। এবং সামনে যে শ্রোতা থাকবে, তার কানের ভিতরেও যে বায়ুর স্তর রয়েছে, সেই বায়ুর স্তর কম্পিত হতে গিয়ে তার কানের অন্তঃকরণে, ককলিয়াতে আঘাত করবে। সেখান থেকে অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যাবে এবং শ্রবণ অনুভূতি সে লাভ করবে। তো এইভাবে শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গের মাধ্যমে বিস্তার লাভ করে। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? আমরা আলোচনা করেছি তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে শব্দের গতিবেগ যেদিকে, কণাগুলির কম্পন তার সঙ্গে সমান্তরালে যদি কম্পিত হয়। কণাগুলির কম্পন শব্দ তরঙ্গের গতিবেগের সঙ্গে সমান্তরাল, তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ তাকে বলে, লঙ্গিচুডিনাল ওয়েভ। আর শব্দের তরঙ্গের গতিপথের সঙ্গে শব্দ তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে সংশ্লিষ্ট মাধ্যমের কণাগুলির কম্পন যদি সমকোণে হয়, তখন তাকে বলে তির্যক তরঙ্গ, ট্রান্সভার্স ওয়েভ। আমরা আলোচনা করেছি। তো শব্দ তরঙ্গ সর্বদাই হচ্ছে লঙ্গিচুডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ তরঙ্গ গতির অভিমুখ আর সংশ্লিষ্ট মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখ সমান্তরাল। তো শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিচুডিনাল ওয়েভ। তো বায়ু মাধ্যমে যখন বা গ্যাসীয় মাধ্যমে যখন শব্দ তরঙ্গ বিস্তার লাভ করে, তো বায়ু মাধ্যমকে স্বাভাবিক অবস্থায় আমরা কয়েকটি বলে ভুল হবে, অসংখ্য সমান্তরাল সমবেধের স্তর হিসাবে বায়ুকে আমরা কল্পনা করতে পারি। এবার প্রথম যখন এখানে শব্দ তৈরি হলো, সেটি টিউনিং ফর্কের মাধ্যমে হোক অথবা যে কোনো শব্দ আমি মুখ দিয়ে আওয়াজ করছি সেই শব্দই হোক, সামনের বায়ু স্তরকে কম্প্রেস করে, চেপে দেয়, সংকুচিত করে, সেটা সংকুচিত হয়।
পর মুহূর্তে এর স্থিতিস্থাপকতা গুণের জন্য এটা আবার প্রসারিত হয়। তাই সংকোচন প্রসারণের মাধ্যমে দেখা যায় যে কোনো জায়গার বায়ু স্তর সংকুচিত কম্প্রেসড, কোনো জায়গার বায়ু স্তর রেয়ারফেকশন অর্থাৎ প্রসারিত, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ এর মাধ্যমে অর্থাৎ কম্প্রেশন আর রেয়ারফেকশন, কম্প্রেশন আর রেয়ারফেকশন, কম্প্রেশন আর রেয়ারফেকশনের মাধ্যমে তরঙ্গটা এগিয়ে চলে, গ্যাসীয় মাধ্যমে বায়ু মাধ্যমে বিস্তার লাভ করে এবং শ্রোতার কানে গিয়েও একই কাণ্ড ঘটে, যেটা আমাদের কানের ভিতরে ককলিয়াতে ভাইব্রেশন তৈরি করে এবং শব্দ অনুভূতি অডিবল নার্ভের মাধ্যমে, অপটিক্যাল নার্ভ হচ্ছে দেখতে সাহায্য করে, আর অডিটরি স্নায়ু সেটা আমাদের কি করে শব্দ শুনতে সাহায্য করে। তো এইভাবে শব্দ আমরা শুনতে পাই। তো মনে রাখতে হবে এই সংকোচন প্রসারণ ঘনীভবন আর তনুভবনের মাধ্যমে যখন শব্দ বিস্তার লাভ করে, মাধ্যমের কণাগুলি গতিশীল হয় না, মাধ্যমের কণাগুলি তার জায়গা ছেড়ে চলে যায় না। হ্যাঁ, টু অ্যান্ড ফ্রো মোশন হতে পারে, টু অ্যান্ড ফ্রো মোশন হয়, কিন্তু সামনের দিকে এগিয়ে চলে না। স্থিতিস্থাপকতা গুণের জন্য তারা আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে চায়, তাই ঘনীভবন তনুভবনের মাধ্যমে শব্দ এগিয়ে চলে। শব্দ আমরা জানলাম যে শব্দেতর শব্দ, শ্রুতিগোচর শব্দ, শব্দোত্তর শব্দ, এদের মধ্যে শব্দোত্তর শব্দ যেটা আলট্রাসনিক সাউন্ড, যার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, যার কম্পাঙ্ক সব থেকে বেশি, কত? সেকেন্ডে 20 কিলো হার্জের চাইতেও বেশি, 20,000 হার্জের চাইতেও বেশি। হার্জ বললে আর সেকেন্ড বলার দরকার নেই, কারণ হার্জ মানেই হচ্ছে সাইকেলস পার সেকেন্ড। তাই সেকেন্ডে যদি বলি তাহলে বলবো 20,000 বারের বেশি, আর যদি সেকেন্ড না বলি তাহলে বলবো 20,000 হার্জের বেশি যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক, যাকে বলা হয় শ্রবণোত্তর বা শব্দোত্তর বা আলট্রাসনিক সাউন্ড, তার শক্তি সর্বাধিক। কারণ শক্তি নির্ভর করে, ইন্টেন্সিটি নির্ভর করছে ফ্রিকোয়েন্সির স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। তো ফ্রিকোয়েন্সি কার বেশি? শব্দোত্তর শব্দের। তাই শব্দোত্তর শব্দের এনার্জি সর্বাধিক এবং সেটি দীর্ঘতম দূরত্ব অতিক্রম করে। শব্দোত্তর শব্দ শক্তি সর্বাধিক বলে দীর্ঘতম পথ অতিক্রম করতে পারে। কার থেকে বেশি? কার তুলনায়? ওই শব্দেতর বা শ্রুতিগোচর শব্দ, তাদের তুলনায় এটা অনেক বেশি পথ অতিক্রম করতে পারে, যেহেতু ইন্টেন্সিটি ফ্রিকোয়েন্সির স্কোয়ারের সঙ্গে ফ্রিকোয়েন্সির কম্পাঙ্কের বর্গের সঙ্গে সমানুপাতিক। তাই ইন্টেন্সিটি বেশি, শক্তি বেশি, তাই অনেক দূর পর্যন্ত যেতে পারে শব্দোত্তর শব্দ বা শ্রবণোত্তর শব্দ। আর সেই কারণেই তার ব্যবহারগুলি সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে কাজে লাগে। যাই হোক, শব্দ গতিবেগ সব থেকে বেশি আমরা জানি কঠিন মাধ্যমে, তারপরে তরল মাধ্যমে, তারপরে গ্যাসীয় মাধ্যমে, আর মাধ্যম না থাকলে শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ শূন্য। তো শব্দের গতিবেগের ফর্মুলা কি? শব্দের গতিবেগের ফর্মুলা শব্দের গতিবেগের সমীকরণ বা সূত্র। শব্দের গতিবেগ যদি v হয় তাহলে v ইকুয়ালস টু √e ডিভাইডেড বাই রো। শব্দের গতিবেগ ভেলোসিটি অফ সাউন্ড যদি v হয় তাহলে v ইকুয়ালস টু √e ডিভাইডেড বাই রো। হোয়াট ইজ e অ্যান্ড হোয়াট ইজ রো? e হলো
মাধ্যমের স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অফ দ্য মিডিয়াম, আর রো হলো ডেন্সিটি অফ দ্য মিডিয়াম, মাধ্যমের ঘনত্ব। এবার আবার একটা চমকে যাওয়ার চিন্তা যে মাধ্যমের ঘনত্ব এর বর্গমূলের সঙ্গে সমানুপাতিক গতিবেগ। ঘনত্ব বেশি যেহেতু নিচে আছে, সমানুপাতিক ব্যস্তানুপাতিক, যেহেতু ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে শব্দের গতিবেগ, তার মানে হচ্ছে নিচে যেহেতু আছে ঘনত্ব বেশি তো গতিবেগ কম, ঘনত্ব কম তো গতিবেগ বেশি। তো ঘনত্ব কম হলে গতিবেগ বেশি, আর ঘনত্ব বেশি হলে গতিবেগ কম। তাহলে সলিডের ঘনত্ব সব থেকে বেশি, তাহলে গতিবেগ কম হওয়া উচিত। গ্যাসের ঘনত্ব সব থেকে কম, তাহলে শব্দের গতিবেগ গ্যাসে বেশি হওয়া উচিত। কিন্তু তা হয় না, উল্টো হয়। কীরকম? ভেলোসিটি অফ সলিড is greater than velocity of sound in liquid, greater than velocity of sound in gas, greater than না করে করা যায় জিরো মিডিয়াম, যেখানে মাধ্যম শূন্য সেখানে গতিবেগ শূন্য, সব থেকে কম। তাহলে এটা কি বিট্রে করছে? আসলে তা নয়। সলিডের ঘনত্ব বেশি, সলিডের ঘনত্ব বেশি, কিন্তু যে মাধ্যমের ঘনত্ব বেশি তার স্থিতিস্থাপকতা অনেক বেশি। তাই সলিডের ঘনত্ব বাড়ল মনে করলাম 2, স্থিতিস্থাপকতা বাড়ল মনে করলাম 10। গ্যাসের ঘনত্ব কম, স্থিতিস্থাপকতাও কম। কিন্তু তুলনা যদি করি আমি, যে রো এর জন্য বেগ যতটা কমে ই এর জন্য বেগ অনেকটা বেড়ে যায়, তাই রো এর প্রভাবটা এখানে কম পড়ে, ই এর প্রভাবটা বেশি পড়ে। ই মিনস ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি অনেক বেশি ঘনত্বের প্রভাবের চাইতে, ইলাস্টিসিটির প্রভাব অনেকটা বেশি। তাই রোকে নেগলেক্ট করে ইলাস্টিসিটির বিচারে এটা বিচার হয়। অর্থাৎ বলতে পারি যে সলিডের ঘনত্ব বেড়ে যায়, তার মানে ভি কমে যাবে। হ্যাঁ, কমে যায়, কিন্তু রো এর জন্য ভি যতটা কমে ইলাস্টিসিটির জন্য অনেক গুণ বেড়ে যায়। তাই আলটিমেটলি ঘনত্ব আর ইলাস্টিসিটি দুটোর প্রভাবে কি হয়? বেড়ে যায়। তাই সলিডের মধ্যে বেগ বেশি, লিকুইডের বেগ তার থেকে কম, গ্যাসের বেগ তার থেকে আরও কম, এবং শূন্য মাধ্যমে বেগ হচ্ছে শূন্য। তো সলিড মাধ্যমে যদি বলি, কঠিন মাধ্যমে ভি সলিড এর ফর্মুলা কি হবে? কঠিন মাধ্যমে স্থিতিস্থাপক গুণাঙ্ককে বলা হয় ইয়ং মডিউলাস, তাহলে ওয়াই বাই রো হবে। তরল মাধ্যমে বা গ্যাসীয় মাধ্যমে বা বায়ু মাধ্যমে ভি এর ফর্মুলা কি হবে? যেহেতু আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক রয়েছে, তাই এখানে বাক মডিউলাস কে নিতে হবে ডিভাইডেড বাই রো। কে ডিভাইডেড বাই রো। তাহলে কঠিন মাধ্যমে ভেলোসিটির ফর্মুলা হচ্ছে √, ইয়ং মডিউলাস ডিভাইড বাই রো। তরল গ্যাসীয় বায়ু মাধ্যমে সাউন্ডের ভেলোসিটি হচ্ছে √, বাক মডিউলাস বা আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক ডিভাইডেড বাই রো। এই মানটা বেশি হবে না এই মানটা বেশি হবে? এই মানটা বেশি হবে, যেহেতু ইয়ং মডিউলাস অনেক বেশি এই বাক মডিউলাসের চাইতে। এবার আমরা আলোচনা করব নিউটনের গণনা। গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সংক্রান্ত নিউটনের যে ফর্মুলা, সেই বিজ্ঞানী স্যার আইজাক নিউটন, ওনার যে শব্দের গতিবেগ সংক্রান্ত ফর্মুলা, সেটি আমরা ডিডাক্ট করব। তো স্যার আইজাক নিউটন মনে করতেন
যে বায়ু মাধ্যমে বা গ্যাসীয় মাধ্যমে যে শব্দ তরঙ্গ বিস্তার লাভ করে ঘনীভবন এবং তনুভবনের মাধ্যমে, এই প্রক্রিয়াটি হলো সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস। মানে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। ঘনীভবন তনুভবন, ঘনীভবন তনুভবন, ঘনীভবন তনুভবন তৈরির মাধ্যমে বায়ু মাধ্যম বা গ্যাসীয় মাধ্যমে যখন শব্দ বিস্তার লাভ করছে, তখন সেই অংশগুলিতে, যেমন ঘনীভবনে কম্প্রেশনে ঘনত্ব চাপ পরিবর্তন হয়, বেড়ে যায়, তনুভবনে ঘনত্ব চাপ কমে যায়। অর্থাৎ বিভিন্ন অংশে ঘনত্ব এবং চাপের পরিবর্তন হতে পারে, কিন্তু উষ্ণতার পরিবর্তন হয় না। উষ্ণতা স্থির থাকে, উষ্ণতা যেমন থাকার তেমনই থাকে, উষ্ণতার পরিবর্তন হয় না। দ্যাট মিন্স আইসোথার্মাল প্রসেস, সমষ্ণ পদ্ধতিতে শব্দ তরঙ্গ বিস্তার লাভ করে বায়ু বা গ্যাসীয় মাধ্যমে। এই ছিল মূলমন্ত্র বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের, যে শব্দ তরঙ্গ বায়ু বা গ্যাসীয় মাধ্যমে কিভাবে বিস্তার লাভ করে। তাই প্রথমেই বলবো বিজ্ঞানী স্যার আইজাক নিউটন মনে করেন যে শব্দ তরঙ্গ সমষ্ণ প্রক্রিয়ায় বায়ু বা গ্যাসীয় মাধ্যমে বিস্তার লাভ করে। অর্থাৎ ঘনীভবন তনুভবন সৃষ্টির মাধ্যমে শব্দ যখন এগিয়ে যায়, তখন বিভিন্ন অংশে ঘনীভবনে ঘনত্ব চাপ আলাদা, মানে বেশি, তনুভবনে ঘনত্ব চাপ কম। তো ঘনত্ব এবং চাপের ভেরিয়েশন হতে পারে, ঘনত্ব চাপের ডিস্টারবেন্স এগিয়ে চলে, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। সমষ্ণ প্রক্রিয়ায় এই ঘটনাটি সংঘটিত হয়। অর্থাৎ এখানে বয়েলের সূত্র প্রযোজ্য। তার মানে মনে করলাম, ধরা যাক বায়ু বা গ্যাসীয় মাধ্যমের কোনো অংশে এখানে যদি বইয়ের বিচারে দুটি ছবি করি, যেখানে হচ্ছে পি ভি এই অংশটা, আর এখানে পিটা বেড়ে হলো পি প্লাস পি, আর ভিটা কমে গেল ভি মাইনাস স্মল ভি। চাপ পরিবর্তন হচ্ছে, আয়তন পরিবর্তন হচ্ছে, ঘনত্বের পরিবর্তন হচ্ছে, কিন্তু উষ্ণতা টি স্থির আছে। ধরা যাক বায়ু বা গ্যাসীয় মাধ্যমের কোনো অংশে চাপ সমান ক্যাপিটাল পি, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন সমান ক্যাপিটাল ভি, মানে চাপ ক্যাপিটাল পি, আয়তন ক্যাপিটাল ভি। শব্দ বিস্তারের সময় চাপ বেড়ে গেল, চাপ বেড়ে হলো ক্যাপিটাল পি প্লাস স্মল পি।
এবং আয়তন কমে হলো ক্যাপিটাল ভি ছিল, স্মল ভি কমে গেল ধরে নিলাম। যেহেতু সমষ্ণ প্রক্রিয়ায় তাই বয়েলের সূত্র মানবে, বয়েলের সূত্র মেনে চলবে। সমষ্ণ প্রক্রিয়া বলে বয়েলের সূত্র থেকে পাই, বা বয়েলের সূত্র অনুযায়ী কি পাই? P1 V1 ইকুয়ালস টু P2 V2। সহজ কথায় প্রথমে P আর V গুণ করলে যা হবে, কাণ্ডটা হওয়ার পরে পরিবর্তিত P আর V গুণ করলে তাই হবে। অতএব PV ইকুয়াল টু P প্লাস পরিবর্তিত P আর পরিবর্তিত V। এখান থেকে যদি আমরা দেখি কি খুঁজতে যাচ্ছি, শব্দের গতিবেগ। শব্দের গতিবেগের ফর্মুলা কি? শব্দের গতিবেগের মূল ফর্মুলা হচ্ছে V ইকুয়াল টু √E ডিভাইডেড বাই রো। আর বায়ু বা গ্যাসীয় মাধ্যমে ইলাস্টিসিটিটা হয়ে যায় আয়তন বিকৃতি গুণাঙ্ক, মানে কে ডিভাইডেড বাই রো। কে এর মানটা নির্ণয় করব PV এর মাধ্যমে। তো এখান থেকে আমরা যদি PV ইকুয়াল টু PV গুণ করি প্লাস PV মাইনাস P স্মল v মাইনাস স্মল p স্মল v, এদিকে PV ক্যাপিটাল, এদিকে PV ক্যাপিটাল, বরবাদ হয়ে গয়া। এখান থেকে স্মল PV নেগলিজিবল, যেহেতু এটাও অল্প পরিবর্তন, এটাও অল্প পরিবর্তন, তাই ক্ষুদ্র গুণ করলে অতি ক্ষুদ্র হয়, তাই এটা উপেক্ষণীয়। তাহলে কি পাচ্ছি আমি? ক্যাপিটাল P স্মল v ইকুয়াল টু স্মল p ক্যাপিটাল V। যেহেতু স্মল p স্মল v ক্ষুদ্র বলে কি উপেক্ষণীয় নেগলিজিবল। তো এখান থেকে ক্যাপিটাল P এর মান যদি বার করি তাহলে কি হচ্ছে? P স্মল p ক্যাপিটাল V ডিভাইড বাই স্মল v, বা P ইকুয়াল টু স্মল p ডিভাইড বাই ক্যাপিটাল V স্মল v। ক্যাপিটাল ভিটাকে নিচে নিয়ে আসলাম, ইকুয়াল টু, এটা কি হচ্ছে? P ফর, এটা হচ্ছে পীড়ন আর এটা হচ্ছে আয়তন বিকৃতি, তাই পীড়ন বাই আয়তন বিকৃতি, পরিবর্তিত আয়তন যতটা পরিবর্তন হলো আর যেটা প্রাথমিক আয়তন ছিল দুটার অনুপাত, মানে আয়তন বিকৃতি। তাই পীড়ন বাই আয়তন বিকৃতি এটা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক। অর্থাৎ ক্যাপিটাল P এটা কে এর সঙ্গে সমান। অতএব কে হচ্ছে পীড়ন বাই বিকৃতি, মানে কি? আয়তন বিকৃতি গুণাঙ্ক V বাই V। তার মানে এটা হচ্ছে কে। তা কে এর জায়গায় আমি এখন P বসাতে পারি। কে যেটা ছিল আয়তন বিকৃতি গুণাঙ্ক, সেটা আসলে P এর সঙ্গে সমান, কারণ P ইকুয়াল টু আয়তন বিকৃতি গুণাঙ্ক আসছে এই বয়েলের সূত্র অনুযায়ী। তো এটাকে আবার ক্যালকুলাসের মাধ্যমে শর্টকাট করা যায়। ক্যালকুলাসের মাধ্যমে মানে বেশি সহজ হয়, যে PV ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এখান থেকে পিকে প্রথমে পিকে স্থির রাখলাম, ডেরিভেটিভ করলে DV, তারপরে ভিকে স্থির রাখলাম DP, ধ্রুবককে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 0। এখান থেকে P ইকুয়াল টু, এটা মাইনাস হলো, V DP বাই DV। এখান থেকে পাচ্ছি P ইকুয়াল টু মাইনাস DP প্রেসারের পরিবর্তন ডিভাইড বাই DV বাই V।
তার মানে কি পাচ্ছি, এটা ইজুকাল টু কে। কেন? ডিপি বলতে চাপের পরিবর্তন, ডিভি বাই ভি বলতে আয়তন বিকৃতি, তাই পীড়ন বলা যায় এটাকে আয়তন বিকৃতি। তাই আয়তন বিকৃতি গুণাঙ্ক মানে কে। তো এই জিনিসটা করেও আমরা পি ইজুকাল টু কে আনতে পারি, বা এইভাবেও পি ইজুকাল টু কে আনতে পারি। যে কোনোভাবে পি ইজুকাল টু কে নিয়ে আসবো, তারপরে কে এর জায়গায় পি বসাই দিব। অতএব এটা ক্যালকুলাসের মাধ্যমে হলো। অতএব মেন জায়গায় পৌঁছাবো, গ্যাসীয় বা বায়ু মাধ্যমে শব্দের গতিবেগ ভি ইজুকাল টু কী হবে, ও ক্যাপিটাল ভি ধরেছি ওখানে। এখানে ভি বলতে ভেলোসিটি, নট ভলিউম। এখানে পিভি বলতে প্রেসার অ্যান্ড ভলিউম, কিন্তু এখানে ভি ফর ভেলোসিটি। গতিবেগ ভি ইজুকাল টু আন্ডার রুট কে বাই রো সমান হচ্ছে আন্ডার রুট পি বাই রো। এবার যদি পি এবং রো এর মান বসাই আমরা, যে বায়ু মাধ্যমের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এসটিপিতে বায়ু মাধ্যমের প্রেসার ইজুকাল টু 10⁵ পাস্কেল এসআই পদ্ধতিতে, আর ঘনত্ব ইজুকাল টু 1.29 কেজি পার মিটার কিউব। তো বায়ু মাধ্যমে শব্দের গতিবেগের যে ফর্মুলা, সেখানে আন্ডার রুট পি আর রো রয়েছে। তো পি এর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পি এর মান যদি বসাই আর রো এর মান যদি বসাই, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা, অতএব ভি ইজুকাল টু 278 প্রায় সামথিং 280 মিটার পার সেকেন্ড। বায়ু মাধ্যমে শব্দের বেগ, এটা বার হচ্ছে নিউটনের তত্ত্ব অনুযায়ী যে ফর্মুলা তৈরি হলো বায়ু মাধ্যমে শব্দের গতিবেগের, ভি ইজুকাল টু আন্ডার রুট পি ডিভাইডেড বাই রো, সেখান থেকে পাচ্ছি ভি ইজুকাল টু 280 মিটার পার সেকেন্ড। কিন্তু পরীক্ষালব্ধ ফল হচ্ছে পরীক্ষা করে পাওয়া যাচ্ছে ভি ইজুকাল টু 332 মিটার পার সেকেন্ড। বায়ুতে শব্দের বেগ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 332 মিটার বা 330 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে নিউটনের সূত্র অনুযায়ী কী আসছে, 280 মিটার পার সেকেন্ড বায়ু মাধ্যমে শব্দের গতিবেগ। এতটা তফাৎ আসছে। তার মানে নিউটনের যে তত্ত্ব, সেখানে কিছু ভুল আছে নিশ্চয়, যার জন্য রেজাল্ট আর থিওরিটিক্যাল রেজাল্ট আর এক্সপেরিমেন্টাল রেজাল্ট মিলছে না। একটু কম বেশি হতেই পারে, কিন্তু এতটা কম বেশি হওয়ার কথা নয়। যেটাকে সংশোধন করেন এই নিউটনের এই সাউন্ডের ভেলোসিটির যে ফর্মুলা, তাকে সংশোধন করেন আরেক বিজ্ঞানী, যার নাম হচ্ছে ল্যাপ্লাস। সেই ল্যাপ্লাসের সংশোধিত রূপ বায়ু বা গ্যাসীয় মাধ্যমে শব্দের গতিবেগ সংক্রান্ত, সেটি এবার আমরা আলোচনা করব। এবার বিজ্ঞানী ল্যাপ্লাসের যে সংশোধিত রূপ বায়ু বা গ্যাসীয় মাধ্যমে শব্দের গতিবেগ সংক্রান্ত, যেহেতু নিউটনের যে সূত্র বায়ু বা গ্যাসীয় মাধ্যমে শব্দের গতিবেগ সংক্রান্ত, ভি ইকুয়ালস টু আন্ডার রুট পি বাই রো, তাত্ত্বিকভাবে বায়ুতে শব্দের বেগ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 280 আসে নিউটনের সেই ফর্মুলা থেকে, কিন্তু পরীক্ষালব্ধ ফল হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। নিউটনের সূত্র থেকে আসছে 280 মিটার পার সেকেন্ড, আর পরীক্ষালব্ধ প্র্যাকটিক্যাল যেটা, সেখান থেকে রেজাল্ট আসছে 332 মিটার পার সেকেন্ড, অনেকটা তফাৎ। তাই বিজ্ঞানী ল্যাপ্লাস উল্টোভাবে চিন্তা করেন যে বায়ু বা গ্যাসীয় মাধ্যমে যখন শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গের আকারে
অর্থাৎ ঘনীভবন এবং তনুভবন সৃষ্টির মাধ্যমে এগিয়ে চলে, বিজ্ঞানী ল্যাপ্লাস মনে করেন যে এত দ্রুততার সঙ্গে ঘনীভবন এবং তনুভবন সংঘটিত হয় যে যেখানে তাপের উৎপন্ন বা তাপের শোষণ ঘটবেই ঘটবে, এবং এই ঘনীভবন তনুভবন সৃষ্টির মাধ্যমে শব্দ যে বিস্তার লাভ করে বায়ু বা গ্যাসীয় মাধ্যমে, এই সমস্ত প্রক্রিয়াটি সমষ্ণ প্রক্রিয়ায় নয়, এই সমস্ত প্রক্রিয়াটি সমষ্ণ প্রক্রিয়ায় নয়, বরঞ্চ রুদ্ধতাপ প্রক্রিয়ায় অ্যাডিয়াবেটিক প্রসেসের মাধ্যমে সংঘটিত হয়। অ্যাডিয়াবেটিক প্রসেস কি? যে বাইরে থেকে সংস্থার ভিতরে তাপ আসবে না, সংস্থা থেকে তাপ বাইরে যাবে না। যখন কম্প্রেশন হবে সেখানে তাপ তৈরি হবে, উষ্ণতা বৃদ্ধি পাবে। যেখানে রেয়ারফেকশন হবে মানে তনুভবন হবে সেখানে উষ্ণতা কমে যাবে। অর্থাৎ শুধুমাত্র ঘনীভবন তনুভবনের মধ্যে চাপ, ঘনত্ব এদের পরিবর্তন ঘটে না, বরঞ্চ ঘনীভবনে উষ্ণতারও পরিবর্তন ঘটে, তনুভবনে উষ্ণতারও পরিবর্তন ঘটে। কিরূপ পরিবর্তন ঘটে? ঘনীভবনে চাপ বাড়ে, ঘনীভবনে ঘনত্ব বাড়ে, ঘনীভবনে উষ্ণতাও বাড়ে। আর তনুভবনে ঘনত্ব কমে, চাপ কমে, উষ্ণতা কমে। এবং গ্যাসীয় মাধ্যম এর তাপ পরিবাহিতা, তাপ বিকিরণের ক্ষমতা অত্যন্ত নগণ্য। তাই যেখানে তাপ তৈরি হচ্ছে, উষ্ণতা বাড়ছে, তাপ কমে যাচ্ছে, তাপের সঞ্চালনের মাধ্যমে উষ্ণতাকে স্থির রাখতে পারে না। অর্থাৎ উষ্ণতার তারতম্য ঘটবেই ঘটবে ঘনীভবন এবং তনুভবন সৃষ্টির মাধ্যমে, যখন শব্দ বায়ু বা গ্যাসীয় মাধ্যমে বিস্তার লাভ করে। অর্থাৎ প্রক্রিয়াটি সমষ্ণ প্রক্রিয়ায় হয় না, প্রক্রিয়াটি হয় রুদ্ধতাপ প্রক্রিয়ায়। আর রুদ্ধতাপ প্রক্রিয়া যদি হয় তাহলে বয়েলের সূত্র খাটবে না, বরঞ্চ সেখানে পিভি গামা ইজুগাল টু ধ্রুবক হবে। অর্থাৎ বিজ্ঞানী ল্যাপ্লাস কি মনে করেন? বিজ্ঞানী ল্যাপ্লাস মনে করেন বায়ু বা গ্যাসীয় মাধ্যমে শব্দের বিস্তার সমষ্ণ প্রক্রিয়ায় নয়, বরঞ্চ রুদ্ধতাপ মানে অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ায় সংঘটিত হয়। বিজ্ঞানী ল্যাপ্লাস মনে করেন যে বায়ু বা গ্যাসীয় মাধ্যমে শব্দের যে বিস্তার সেটা সমষ্ণ প্রক্রিয়ায় নয়, বরঞ্চ রুদ্ধতাপ প্রক্রিয়ায় সম্পন্ন হয়, সংঘটিত হয়। তাহলে ধরা যাক মাধ্যমের কোনো অংশে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ সমান পি, গ্যাসের আয়তন সমান ভি। এবার শব্দ যখন বিস্তার লাভ করে তখন ওই অংশের গ্যাসের
চাপ সমান বেড়ে হলো চাপ বেড়ে পি প্লাস স্মল পি এবং আয়তন কমে ভি মাইনাস স্মল ভি হলো। ঘটনাটা একই ঘটছে, কিন্তু তাত্ত্বিকভাবে নিউটন মনে করেছিলেন যে সমষ্ণ প্রক্রিয়া বিক্রিয়াটি ঘটনাটি ঘটছে, আর বিজ্ঞানী ল্যাপ্লাস বললেন যে না, সমষ্ণ প্রক্রিয়ায় না, এত দ্রুততার সঙ্গে ঘনীভবন তনুভবন সংঘটিত হচ্ছে যে তাপের উৎপত্তি বা তাপের শোষণ ঘটবে এবং উষ্ণতার পার্থক্য হবেই হবে। মানে সমষ্ণ প্রক্রিয়া বিক্রিয়াটি হবে না, রুদ্ধতাপ প্রক্রিয়াই হবে। কিছু অংশ শীতল হয়ে যাবে, কিছু অংশ উত্তপ্ত হয়ে যাবে, এবং সেজন্য অতএব রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসের চাপ ও আয়তনের সম্পর্ক কি বয়লের সূত্র ছিল পিভি ইজুকাল টু ধ্রুবক, কিন্তু রুদ্ধতাপ প্রক্রিয়া যেহেতু, তাই পিভি গামা ইজুকাল টু ধ্রুবক। পিভি গামা ইজুকাল টু ধ্রুবক, এটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক। গামাটা কি? গামা হচ্ছে সিপি ডিভাইড বাই সিভি, অর্থাৎ সিভি, পি বলতে প্রেসার, ভি বলতে ভলিউম। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। কি বললাম? স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। আর সিভি বলতে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। সিপি বাই সিভি ইকুয়ালস টু গামা, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এগুলা আজকের ডিটেলস আলোচনা করার বিষয়বস্তু না, এটুকু মনে রাখলেই হবে যে রুদ্ধতাপ প্রক্রিয়ায় অ্যাডিয়াবেটিক প্রসেসে পি আর ভি এর মধ্যে সম্পর্ক হচ্ছে পি ভি গামা ইজুকাল টু ধ্রুবক। তাই যদি হয় তো প্রথমে পি ভি গামা এবং শেষে পি প্লাস পি আর ভি মাইনাস ভি টু দি পাওয়ার গামা সমান হবে। অতএব পি ভি ইজুকাল টু পি প্লাস স্মল পি, চাপের পরিবর্তন হয়ে এটা হয়েছে ভি মাইনাস স্মল ভি, গামা দিতে হবে, এখানেও গামা দিতে হবে। এবার এখান থেকে যদি আমরা সরলীকরণ করি, পি ভি গামা, পি প্লাস স্মল পি, ভি গামা যদি কমন নিই, ভি গামা, ভিতর থেকে ভি কমন নিলাম তো বাইরে গামা হয়ে আসলো, যেহেতু হোল টু দি পাওয়ার গামা ছিল, তাহলে ভিতরে থাকলো 1 মাইনাস ভি বাই ভি টু দি পাওয়ার গামা। বোঝা গেল কি? ক্যাপিটাল ভি ব্র্যাকেটের ভিতর থেকে কমন নিলাম, কিন্তু যেহেতু হোল টু দি পাওয়ার গামা ছিল, তাই ভি কমন নিলে যখন বাইরে বেরোবে এই পাওয়ারটাও পাওয়ার হিসেবে বেরিয়ে আসবে। এবার এদিক থেকে ভি গামা, এদিক থেকে ভি টু দি পাওয়ার গামা বাদ গেল, তাহলে পি এখানে যদি আমরা হিসাব করি, তার আগে পি প্লাস স্মল পি, এখানে গামা আছে, এটাকে বাইনোমিয়ালি যদি ভাঙাই অর্থাৎ দ্বিপদ বিস্তার যদি করি, তাহলে গামাটা এখানে পাওয়ারে আসবে, আর বাকি পদগুলোকে আমরা নেব না, যেহেতু ক্ষুদ্র বলে উপেক্ষা করব। তাহলে গামাটা শুধু এখানে চলে আসবে, এটুকু মনে রাখলেই হবে। দ্বিপদ বিস্তার আলোচনা করার সময় না এখন। বাকি পদগুলি, দ্বিপদ বিস্তারের বাকি পদগুলি উপেক্ষণীয়। বা এখান থেকে ক্যাপিটাল পি,
এদিকে পি দিয়ে গুণ করলে ক্যাপিটাল পি, তারপরে পি দিয়ে গুণ করলে পি গামা ভি বাই ক্যাপিটাল ভি, পি দিয়ে এটাকে গুণ করলাম স্মল পি দিয়ে স্মল পি, আর এটা যদি গুণ করি মাইনাস স্মল পি ভি গামা বাই ভি। এটাও নগণ্য, এই টার্মটা হচ্ছে কি নগণ্য, যেহেতু স্মল পি আছে স্মল ভি আছে গামা আছে, গামার মানও কম, নিচে ক্যাপিটাল ভি বড় আছে, তো ভাগগুলি নগণ্য। এদিকে পি পি বাদ গেল, তাহলে কি হচ্ছে এই টার্মটাকে এদিকে নিয়ে আসলে যদি পাই তাহলে পি গামা পি এবং ভি বাই ভি ইজুকাল টু স্মল পি। পাচ্ছি তো? ক্যাপিটাল পি ক্যাপিটাল দুই দিক থেকে বাদ গেল, এটা নগণ্য বলে বাদ দিলাম, এই টার্মটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে গামা পি ভি বাই ভি ইজুকাল টু স্মল পি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এটাকে যদি এখানে করি তাহলে গামা পি ইজুকাল টু স্মল পি ডিভাইড বাই ভি ইজুকাল টু আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি ইজুকাল টু কে। অর্থাৎ নিউটনের সূত্র অনুযায়ী কে ইজুকাল টু পি এসেছিল, কিন্তু ল্যাপ্লাসের যে অ্যাডিয়াবেটিক প্রসেস সেখানে কে ইজুকাল টু গামা পি আসছে। অর্থাৎ কের জায়গায় অরিজিনাল যে ফর্মুলা আমাদের গতিবেগে যে ভি ইজুকাল টু আন্ডার রুট ই বাই রো, গ্যাসের ক্ষেত্রে ই বলতে বাক মডিউলাস আসবে স্থিতিস্থাপকতা, তার মানে কে বাই রো, যেটা নিউটন কের পরিবর্তে বসিয়েছিলেন পি বাই রো, এটা নিউটন বসিয়েছেন। আর ল্যাপ্লাসের সূত্র অনুযায়ী কের পরিবর্তে পি না, কের পরিবর্তে গামা পি বাই রো বসাতে হবে বিজ্ঞানী ল্যাপ্লাসের সূত্র অনুযায়ী, এটা নিউটনের। অর্থাৎ পি এর পরিবর্তে গামা পি বসবে কের জায়গাতে। এটা আমরা ক্যালকুলাস থেকেও করতে পারি, তো ক্যালকুলাস থেকে পরে করছি, তার আগে মানটা নির্ণয় করি। অর্থাৎ অতএব ভি ইজুকাল টু, ভি বলতে ভেলোসিটি অফ সাউন্ড, ইজুকাল টু রুট ওভার অফ শব্দের বেগ ভি ইজুকাল টু গামা পি ডিভাইডেড বাই রো। তাহলে এসটিপিতে মান যদি বসাই, গামা তার মান হচ্ছে 1.4, পি তার মান হচ্ছে 10⁵ পাস্কেল, আর রো এর মান হচ্ছে 1.29 কেজি পার মিটার স্কোয়ার। এই মানগুলি যদি বসানো হয় তাহলে ভি এর তাত্ত্বিক মান পাওয়া যাচ্ছে 1.4 × 10⁵ ডিভাইড বাই 1.29 এত মিটার পার সেকেন্ড ইজুকাল টু 332 মিটার পার সেকেন্ড, যেটা এই তাত্ত্বিক হিসাবে যে মান, থিওরিটিক্যালি যে মান পেলাম প্র্যাকটিক্যালি মানের সঙ্গে মিলে যায়। তাই ল্যাপ্লাসের সূত্র এটা হচ্ছে সংশোধিত সূত্র বায়ু বা গ্যাসীয় মাধ্যমে শব্দের গতিবেগ সংক্রান্ত, যেখানে তাত্ত্বিক মান মানে থিওরিটিক্যাল ভ্যালু আর প্র্যাকটিক্যাল ভ্যালু ম্যাচ করে যায়। তো আমরা নিউটনের সূত্র থেকে পেয়েছিলাম ভি ইজুকাল টু রুট ওভার পি বাই রো, আর ল্যাপ্লাসের সূত্র থেকে পেলাম ভি ইজুকাল টু আন্ডার রুট গামা পি ডিভাইডেড বাই রো। এটা ক্যালকুলাসের মাধ্যমেও করা যায়। ক্যালকুলাসের মাধ্যমে যদি করি তাহলে জিনিসটা আরও সহজ হবে। কিভাবে? জাস্ট পিভি গামা ইজুকাল টু ধ্রুবক, যেহেতু রুদ্ধতাপ প্রক্রিয়া, অতএব যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে পিকে স্থির রাখলাম, ভি গামাকে করলে
ভি গামা মাইনাস ওয়ান ডিভি। এবার ভি গামাকে স্থির রাখবো, পিকে করব, তো ডিপি ইজুক্যাল টু 0। ধ্রুবকের ডিফারেন্সিয়েট করলে 0 আসবে, তাই তো? এখান থেকে ভি গামা দিয়ে যদি ভাগ করি, ভি গামা দিয়ে সকলকে যদি ভাগ করি, তাহলে পাচ্ছি পি ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভি ইজুক্যাল টু ডিপি। এখানে একটা মাইনাস চিহ্ন আসবে, অথবা এখান থেকে যদি পাই আমি গামাটা গেল কোথায়, এখানে একটা গামা আসবে, পি গামা, গামাটাকে লাস্টে জন্য পি গামা আসবে, গামাটা বাইরে বেরোবে, তারপরে ভি গামা মাইনাস ওয়ান হবে। তাহলে গামা পি ভি মাইনাস ওয়ান, ভি মাইনাস ওয়ানকে আন্ডার নিচে করে দেওয়া যায়, তাহলে ভি ভি থাকবে শুধু, গামা ভি গামা বাদ গেলে ভি থাকবে শুধু, তাই তো? তো এখান থেকে গামা পি যদি বার করি, বা গামা পি ইজুক্যাল টু মাইনাস ডিপি ডিভাইড বাই ডিভি বাই ভি, তার মানে কি আবার আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি ইজুক্যাল টু কে। মাইনাস টার্মটা এখানে শুধু বোঝাচ্ছে যে প্রেসার বাড়লে ভলিউম কমে, বিপরীত বিষয়টা, সেই জন্য মাইনাস টার্মটা আসে। তো গামা পি ইজুক্যাল টু মাইনাস অফ ডিপি ডিভাইড বাই ডিভি বাই ভি, অর্থাৎ আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি ইজুক্যাল টু কে, মানে কে ইজুক্যাল টু গামা পি এখান থেকে আনা যায় শর্টকাট, অথবা ডিটেলসের মাধ্যমেও আনা যায়। এখানে শুধু দ্বিপদ বিস্তার করতে হবে, দ্বিপদ বিস্তারে বাকি পদগুলো উপেক্ষা করতে হবে, আর গামাটাকে ভিতরে ঢুকে নিতে হবে। সোজা কথায় গামাটাকে ভিতরে ঢুকে নাও, বাকি পদগুলো ভুলে যাও, আর এখানে ভি গামা কমন নিতে হবে। তো এখানে গামা পি ইজুক্যাল টু কে পাচ্ছি, তো এখানে গামা পি ইজুক্যাল টু কে, তো কে এর জায়গায় যদি গামা পি বসাই, তাহলে আমাদের থিওরিটিক্যাল ভ্যালু আর প্র্যাকটিক্যাল ভ্যালু ম্যাচ করবে। তাহলে বায়ু বা গ্যাসীয় মাধ্যমে শব্দের গতিবেগ সংক্রান্ত যে দুটি ফর্মুলা একটা নিউটনের গণনা থেকে পাই, নিউটনের গণনা থেকে কি পাই? নিউটনের গণনা থেকে পাই ভি ইকুয়ালস টু আন্ডার রুট পি ডিভাইডেড বাই রো। আর ল্যাপ্লাসের সংশোধন থেকে কি পেলাম? ল্যাপ্লাসের সংশোধন থেকে পেলাম ভি ইকুয়ালস টু কিছুই না, একই টাইপের, শুধু এখানে একটা গামা বসবে, দ্যাট মিনস সিপি বাই সিভি আন্ডার রুট গামা পি ডিভাইড বাই রো। তো এটা হচ্ছে বেশি অ্যাকুরেট, যেহেতু প্র্যাকটিক্যাল ভ্যালু আর থিওরিটিক্যাল ভ্যালু ম্যাচিং করেছে। এখানে একটা ডিফারেন্স রয়েছে, একটা ত্রুটি ছিল, কারণ এটা সমষ্ণ প্রক্রিয়ায় ভেবেছিলেন, আসলে রুদ্ধতাপ প্রক্রিয়া হবে। তো যদি 1 মোল গ্যাসের ক্ষেত্রে বলা যায় এক মোল গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আণবিক ভর বা মোলার ভর সমান এম, আয়তন যদি আয়তন সমান মনে করলাম ভি, অতএব ঘনত্ব রো ইজুক্যাল টু এম বাই ভি, এবং আমরা জানি পিভি ইজুক্যাল টু আরটি 1 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ। কি করতে যাচ্ছি এখানে? টি ভি আর এম এই অক্ষরগুলো দিয়ে ভি এর সমীকরণ বার করতে যাচ্ছি। এখানে ভি বলতে ভেলোসিটি অফ সাউন্ড, আদর্শ গ্যাস সমীকরণ, আর হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক, যার মান 8.314 জুল পার মোল পার কেলভিন। তো আমরা যদি রো এর মানটা এম বাই ভি বসাই, অতএব ভি ইজুক্যাল টু আন্ডার রুট গামা পি, আর রো এর মান কি বসাবো? এম বাই ভি। তো এম
বাই ভি, অর্থাৎ আন্ডার রুট গামা পিভি বাই এম ইজুকাল টু আন্ডার রুট গামা পিভি ইজুকাল টু আরটি বাই এম। তো গামা একটি ধ্রুবক, আর ধ্রুবক, আর এম এটাও ধ্রুবক, যেহেতু আণবিক ভর 1 মোল গ্যাসের ভর, এটাও ধ্রুবক। তো টি যদি স্থির থাকে তাহলে বেগ স্থির হবে, অর্থাৎ এখান থেকে বলা যায় যে কার কার উপর বেগ নির্ভর করছে। 1 নাম্বার উষ্ণতার উপর, উষ্ণতার প্রভাব লিখি, এফেক্ট অফ টেম্পারেচার, উষ্ণতার প্রভাব, বেগের উপর উষ্ণতার প্রভাব, এটা লিখতে হতো নাকি, বেগের উপর উষ্ণতার প্রভাব। গামা আর এম ধ্রুবক, নির্দিষ্ট গ্যাসের জন্য, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য গামা আর এম ধ্রুবক। তাহলে ভেলোসিটি কার উপর ডিপেন্ড করছে, টি এর উপর, অতএব ভি প্রপোর্শনাল টু রুট টি, ভি প্রপোর্শনাল টু রুট টি। উষ্ণতা বৃদ্ধি পেলে গতিবেগ বৃদ্ধি পাবে, উষ্ণতা কমলে গতিবেগ কমে যাবে, তাই উষ্ণতার বর্গমূলের সঙ্গে গতিবেগ সমানুপাতিক। এটা হচ্ছে টেম্পারেচারের উপর নির্ভর করছে। এবার চাপের উপর, তাহলে বেগের উপর উষ্ণতার প্রভাব, বেগের উপর চাপের প্রভাব, এখানে তো চাপ নেই, গামা আর এম স্থির, টি যদি স্থির হয় তাহলে চাপের উপর নির্ভর করছে না বেগ। তার মানে কি, এখানে তো চাপ ছিল, এই যে চাপ ছিল, হঠাৎ করে চাপটা আউট হয়ে গেল। তার মানে হচ্ছে বাস্তবে চাপের উপর নির্ভর করছে না শব্দের যে বেগ বায়ু বা গ্যাসের মাধ্যমে, সেটা চাপের উপর নির্ভর করছে না। তার কারণ যদি এই সূত্র থেকে আমি আসি, চাপ যদি বাড়ানো হয়, গ্যাসীয় বা বায়ুর যে মলিকুলগুলো আছে তাদের ঘনত্বও বেড়ে যায়, চাপ যদি কমে যায় ঘনত্বও কমে যায়। তো চাপ দ্বিগুণ বাড়লো ঘনত্বও দ্বিগুণ বাড়ে, চাপ 3 গুণ বাড়লো ঘনত্বও 3 গুণ বাড়লো। তো 3 3 2 2 কেটে যাচ্ছে, চাপ অর্ধেক হয়ে গেল ঘনত্বও অর্ধেক হয়ে গেল, তাই অর্ধেক অর্ধেক কেটে যাচ্ছে। তাই চাপের পরিবর্তনে ঘনত্বের পরিবর্তন সমান অনুপাতে হয় বলে চাপের পরিবর্তন গতিবেগে প্রভাব ফেলে না, এবং সেই কারণেই ওই সমীকরণটা পি মুক্ত হয়ে গেল, পি এবং রো মুক্ত হয়ে গেল। তাহলে বেগের উপর চাপের প্রভাব কি বলতে হবে, উষ্ণতা স্থির থাকলে বেগের উপর চাপের প্রভাব নেই, অর্থাৎ চাপের পরিবর্তনে শব্দবেগের পরিবর্তন হয় না। চাপ পরিবর্তন হলে শব্দের বেগের পরিবর্তন হয় না। এবার 3 নাম্বার, আর্দ্রতার প্রভাব, আপেক্ষিক আর্দ্রতার প্রভাব বা আর্দ্রতার প্রভাব। যখন বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে তখন গতিবেগ বেশি, না যখন বায়ু শুষ্ক থাকে তখন গতিবেগ বেশি। তো আর্দ্রতার প্রভাব কীরকম আমরা জানব যে রো
ময়েস্ট এয়ার, আর্দ্রবায়ু, আর্দ্রবায়ুর ঘনত্ব আর শুষ্ক বায়ুর ঘনত্ব। আর্দ্রবায়ুর ঘনত্ব বেশি না শুষ্ক বায়ুর ঘনত্ব বেশি? উত্তর হচ্ছে শুষ্ক বায়ুর ঘনত্ব বেশি, আর্দ্রবায়ুর ঘনত্ব কম, শুষ্ক বায়ুর ঘনত্ব বেশি। কারণ আর্দ্রবায়ুতে জলীয় বাষ্প রয়েছে যার ভর কম, শুষ্ক বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ বেশি রয়েছে, তাই ভর বেশি, ঘনত্ব বেশি। তাই শুষ্ক বায়ুর ভর বেশি, শুষ্ক বায়ুর ঘনত্ব বেশি, আর্দ্রবায়ুর ঘনত্ব কম। তো এখানে আমরা কি পেয়েছিলাম? ঘনত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক। যেহেতু ভি প্রপোর্শনাল টু, যদি চাপ উষ্ণতা এগুলো যদি ঠিক থাকে তাহলে ভি প্রপোর্শনাল টু 1/ρ। যেহেতু ভি প্রপোর্শনাল টু 1/ρ, অতএব এটা উল্টে যাবে, তাই ভি আর্দ্রবায়ু ইজ গ্রেটার দেন ভি শুষ্ক বায়ু। অর্থাৎ বর্ষাকালে যখন বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে তখন গতিবেগ বেশি, আর শীতকালে যখন শুষ্ক বায়ু থাকে তখন গতিবেগ কম। তাই আর্দ্রবায়ুতে শব্দের গতিবেগ শুষ্ক বায়ুতে শব্দের গতিবেগের চাইতে বেশি। এটা হচ্ছে আর্দ্রতার প্রভাব। তাহলে উষ্ণতার প্রভাব, চাপের প্রভাব, আর্দ্রতার প্রভাব, আর ঘনত্বের প্রভাব তো এখানে দেখা যাচ্ছে ঘনত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক। এবার ঘনত্ব পরিবর্তন হলে চাপও পরিবর্তন যদি একই অনুপাতে হয় তাহলে ঘনত্বের প্রভাবও পড়বে না। আরেকটা বিষয়, বায়ু প্রবাহের প্রভাব। কিসের প্রভাব? বায়ু প্রবাহের। বায়ু যদি প্রবাহিত হয়, গ্যাসীয় পদার্থের, গ্যাসীয় মাধ্যমের বা বায়ু মাধ্যমের কণাগুলি নিজেরাই প্রবাহিত হলে শব্দের বেগের পরিবর্তন হয়, পরিবর্তন ঘটে। মনে করলাম যে শব্দ এদিকে যাচ্ছে, বায়ুর গতিবেগ স্মল ভি এদিকে, মাঝখানে কোণ থিটা, তাহলে শব্দটা এদিকে যাচ্ছে, বায়ুটা এদিকে যাচ্ছে, তো বায়ুর দ্বারা শব্দের বেগের প্রভাব, শব্দের বেগ প্রভাবিত হবে। অর্থাৎ রেজাল্টেন্ট বেগ ভি আর ইজ ইকুয়াল টু ভি প্লাস ভি কস থিটা। এই ভি এর এই উপাংশ ভি কস থিটা। এবার থিটা যদি 0 ডিগ্রি হয়, যদি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তবে ভি আর ইজ ইকুয়াল টু ভি প্লাস ভি। 0 ডিগ্রি মানে কি? ভি আর এই স্মল ভি একই দিকে, তাই কণাগুলি নিজেরাই যাচ্ছে, যা গতিবেগ ছিল তা তো রয়েছে অটুট, আবার কণাগুলো নিজেরাও হেল্প করছে, তাই গতিবেগটা ডাইরেক্ট যোগ হয়ে যাবে লব্ধি গতিবেগ। ভি আর বলতে রেজাল্টেন্ট ভেলোসিটি অফ সাউন্ড। যদি থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, শব্দ এদিকে গতিশীল বায়ু মাধ্যম দিয়ে, আর বায়ুটা উল্টো দিক দিয়ে যাচ্ছে, থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে বিয়োগ হয়ে যাবে। অতএব ভি আর ইজ ইকুয়াল টু ভি মাইনাস স্মল ভি। যেহেতু কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কস 180 ডিগ্রি মাইনাস 1, যেহেতু কস 180 ডিগ্রি সমান মাইনাস 1 আর হয়, তাহলে কস 0 ডিগ্রি সমান 1। এটা মাদার ফর্মুলা। এখান থেকে কস 0 মানে 1, তাহলে ভি আর ভি প্লাস ভি। এখানে কস 180 ডিগ্রি মানে মাইনাস 1, তাহলে ভি মাইনাস ভি। আর যদি 90 ডিগ্রি হয় কত হবে তাহলে বলো তো? থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মানে কি? কস 90 মানে 0,
cos 90 জিরো মানে কি ভি cos থিটা ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, তার মানে ভি আর ইকুয়াল টু ভি, অর্থাৎ প্রকৃত গতিবেগ বা বিশুদ্ধ গতিবেগ, যেটা প্রথমে যেটা গতিবেগ ছিল শব্দের সেটাই থাকবে, প্রকৃত গতিবেগই থাকবে, পরিবর্তিত হবে না। তাহলে বহু শব্দের মাধ্যমে আজকের শব্দ চ্যাপ্টার এখানেই শেষ করছি। আর শব্দের আরও কিছু বিষয় ছিল যেগুলা তীব্রতা, তীক্ষ্ণতা, গুণ বা জাতি, এগুলা তরঙ্গগতির যে পর্ব রয়েছে সেখানে এগুলো আলোচনা করা হয়েছে, বা শব্দের প্রতিফলন, প্রতিসরণ এগুলো আলোচনা করা হয়েছে। তারপরে উপসুর, সমমেল, অষ্টক এগুলো আলোচনা করা হয়ে গেছে তরঙ্গগতির অধ্যায়ে, তাই এগুলো নিয়ে আসছি না। এই অধ্যায়ে এটুকুনি ছিল আলোচনার বিষয়বস্তু। শব্দ ভাণ্ডারের মাধ্যমে শব্দ চ্যাপ্টার এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে। থ্যাংক ইউ।